আলোচনা করব আজকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। গত ক্লাসে আমরা সেটাই বলেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা একটু আমাদেরকে জেনে নিতে হবে। তখন নামটার মধ্যেই বলা আছে না, অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ কাদেরকে নিশ্চয়ই কোথাও অন্তর্ভুক্ত করতে হবে, নামটার মধ্যেই বুঝতে পারছি। অন্তর্ভুক্ত করা মানে কিছু নিয়ে আসা, কোনো কিছুর ভেতর কোনো কিছু নিয়ে আসা, কোনো একটা সিস্টেমের মধ্যে অনেক শিক্ষার্থীকে নিয়ে আসা, সেটাকে আমরা অন্তর্ভুক্তি বলে একটা ধারণা করতে পারি। এতদিন পর্যন্ত একটা শিক্ষা ব্যবস্থা ছিল যেখানে বিভিন্ন ধরনের শিশুদের জন্য বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা ছিল। ধনীদের জন্য একরকম শিক্ষা ব্যবস্থা, মধ্যবিত্ত শ্রেণীর জন্য একরকম রয়েছে, নিম্নবিত্ত শ্রেণীর জন্য একরকম রয়েছে, যারা উচ্চ মেধাবী তাদের জন্য একরকম সিস্টেম রয়েছে, যারা পিছিয়ে পড়া তাদের জন্য আলাদা সুবিধার ব্যবস্থা রয়েছে। সকলের জন্য একটা আলাদা আলাদা সিস্টেম ছিল। আমরা পড়েছি স্পেশাল এডুকেশনের কথা, স্পেশাল স্কুলের কথা, স্পেশাল চাইল্ডদের কথা। অর্থাৎ তাদের জন্য স্পেশাল স্পেশাল ব্যবস্থা, অর্থাৎ একটা স্পেশাল চাইল্ড একটা স্পেশাল স্কুলেই পড়বে। একটা উচ্চবিত্ত ঘরের শ্রেণীর ছেলে সে একটা এলিট স্কুল নবোদয় বিদ্যালয়ে পড়বে। সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলে সে নর্মাল স্কুলে পড়বে। এই যে বিভেদ, এই যে বিভাজন, এই যে আলাদা করে দেওয়া হচ্ছে স্কুল স্তর থেকেই। আমরা বারে বারে বলি যে স্কুল হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান, একটা সোশ্যাল অর্গানাইজেশন। এডুকেশনকে বলি একটা সোশ্যাল প্রসেস। তো সেই স্কুল স্তর থেকেই যদি তার জীবনটা শুরু হয়, জীবনের যে সামাজিকীকরণের ধাপ, ফরমাল যে ধাপ সেখান শুরু হয়, সেখান থেকেই যদি বিভাজন করে দেয়া হয়, পরবর্তীকালে সে তো একটা সামাজিক সদস্য হিসাবে সমাজে ফিরে যাবে। সেই শিশু পরে তো সে ব্যক্তি হবে, সে সামাজিক নাগরিক হবে, সমাজে ফিরে যাবে। ফিরে যেয়েও তো সেই তার সাথে আর মিশতে পারবে না। যে উচ্চবিত্ত ঘরের ছেলেটা সে নিম্নবিত্ত ঘরের ছেলের সাথে মিশতে পারছে না, কারণ স্কুল স্তরে তো মেশেনি। কোথাও গিয়ে তো বিভেদ বিভাজন হয়ে গেছে সেখানে। সে তার শ্রেণীর ছেলেমেয়েদের সাথে, তার শ্রেণীর লোকেদের সাথে পরবর্তীকালে সমাজে মেলামেশা করতে পারবে। কিন্তু তার গণ্ডির বাইরে যারা রয়ে গেল, যাদের সাথে স্কুল স্তর থেকে একটা বিভেদ বিভাজন তৈরি হয়ে গেল, তাদের সাথে পরবর্তীকালে সমাজে এসেও দেখো আর মিশতে পারছে না, একত্রিত হতে পারছে না। ফলে কোথাও গিয়ে সেখানেও বিভাজনটা রয়ে যাচ্ছে, একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, একটা আলাদা সত্তা তৈরি হয়ে যাচ্ছে। এই যে আলাদা হয়ে যাওয়া, বিভেদ হয়ে যাওয়া, একটা শ্রেণীকে সেগ্রিগেট করে রেখে দেওয়া, সেপারেট করে রেখে দেওয়া, আইসোলেট করে রেখে দেওয়া, এই সিস্টেমটাকে বন্ধ করতে চাইলেন। তখন দেখা গেল যে সূচনাটা কিন্তু সমাজে নয়, সূচনাটা শুরু হয়েছে সেই প্রাথমিক জায়গায় স্কুল স্তর থেকে। ওখান থেকেই তো শিক্ষা ব্যবস্থায় বিভেদীকরণ করে দেওয়া হয়েছে, যার ফলটা দেখা যাচ্ছে পরবর্তীকালে সমাজ ব্যবস্থাতে এসে। তাহলে এমন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা দরকার যেখানে বিভেদ বিভাজন থাকবে না, যেখানে সবাইকে একসাথে নিয়ে সুন্দরভাবে একটা পাঠদান শিক্ষাদানের ব্যবস্থা থাকবে, যেখানে সমস্ত ধরনের শিশুরা, শিক্ষার্থীরা একসাথে একই ছাদের নিচে বসে, সকলের সাথে বসে একসাথে পাঠদানের সুযোগ পাবে, সকলের সাথে মেলামেশা করার সুযোগ পাবে। তখনই ধারণাটা এলো যে অন্তর্ভুক্তমূলক শিক্ষাটার প্রয়োজনীয়তা রয়েছে, ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজনীয়তা রয়েছে। এই ইনক্লুসিভ এডুকেশনের ঠিক আগের একটা স্টেপ হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। একটা শব্দ হচ্ছে ইন্টিগ্রেটেড, ঠিক তার পরের টার্ম হচ্ছে ইনক্লুসিভ। ইনক্লুসিভটা একদম লেটেস্ট টার্ম। ইন্টিগ্রেটেড এডুকেশন শব্দটা ব্যবহার করা হলো, ইন্টিগ্রেটেড এডুকেশন। কি ব্যাপারটা? খানিকটা একই রকম ধারণা, ইন্টিগ্রেট করা হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টিগ্রেটেড এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে সবার জন্য, ইন্টিগ্রেটেড এডুকেশন হচ্ছে যারা স্পেশাল চাইল্ড, সিডব্লিউএসএন, যাদের স্পেশাল নিডস এর প্রয়োজনীয়তা রয়েছে, স্পেশাল চাইল্ড যাদেরকে বলছি, তাদেরকে যখন মূল স্রোতে যুক্ত করা হচ্ছে তখন সেটা হয়ে গেল ইন্টিগ্রেটেড এডুকেশন। যে সমস্ত ছেলেমেয়েদের স্পেশাল চাইল্ড, যারা স্পেশাল নিডস রয়েছে, যাদের স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার, সেই সমস্ত ছেলেমেয়েদেরকে যখন মূল স্রোতের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। আর একটু পরিধিটা যখন ব্যাপক বিস্তৃত করে দেওয়া হলো, যেখানে বলে দেওয়া হলো না শুধুমাত্র তাদেরকে কেন নিয়ে আসা, সমাজের সবাইকে নিয়ে একসাথে পাঠদান করা হোক। অর্থাৎ মেধাবী ছেলে, তার জন্য ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজনীয়তা রয়েছে। ভালো করে বুঝবে কথাটা আমার। ইন্টিগ্রেটেড এডুকেশনটা শুধুমাত্র যারা স্পেশাল চাইল্ড তাদেরকে মূল স্রোতে আনার প্রক্রিয়া।
ইনক্লুসিভ এডুকেশন কাদের জন্য? সবার জন্য। ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজনীয়তা সবার রয়েছে। যে উচ্চ মেধাবী শিক্ষার্থী তাকেও ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে নিয়ে আসতে হবে, যে পিছিয়ে পড়েছে তাকেও নিয়ে আসতে হবে, যে নর্মাল শিশু সেও থাকবে, যে স্পেশাল চাইল্ড সেও থাকবে। এটা কারুর জন্য নয়, এটা সবার জন্য। ইনক্লুসিভ এডুকেশন সবার জন্য, সবাইকে প্রয়োজন, সবাইকে প্রয়োজন। এই ধারণার থেকে যে আজকে বিরাট বুদ্ধিমান ছেলে, যার কি বলবো আইকিউ লেভেল 120, 130, 140 এর বেশি, সেই ছেলেটারও কিন্তু ইনক্লুসিভ এডুকেশন প্রয়োজন। আবার যে শিশুটা একদম লোয়েস্ট ক্লাসের মধ্যে সব থেকে বাজে রেজাল্ট করে, তারও ইনক্লুসিভ এডুকেশনের প্রয়োজন। যে ছেলেটা সুস্থ সবল, তারও ইনক্লুসিভ এডুকেশন প্রয়োজন। যার প্রতিবন্ধকতা রয়েছে, যার স্পেশাল নিডস রয়েছে, তারও ইনক্লুসিভ এডুকেশন প্রয়োজন। সবাইকে নিয়ে একসাথে একই ছাদের নিচে পাঠদান করার প্রক্রিয়া হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে আমরা বলি শপিং মল কনসেপ্ট। 200 টাকার জিনিসও পাওয়া যাবে, 2 লাখ টাকার জিনিসও পাওয়া যাবে, একটা বিল্ডিংই পাওয়া যাবে, একটা ছাদের নিচেই পাওয়া যাবে। ঠিক আছে, চলো এবার এখানে কি বলছে দেখি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশু, বারবার বলা আছে সবাই, সকল, এই শব্দটা হচ্ছে মূল কিওয়ার্ড, সকল শিশু। তাদের মধ্যে শারীরিক তারতম্য থাকতে পারে, তাদের মধ্যে মানসিক দিকে তারতম্য থাকতে পারে, ভাষাগত তারতম্য থাকতে পারে, সামাজিক দিক থেকে থাকতে পারে, আর্থিক দিক থেকে থাকতে পারে। যে কোনো ভাবে তারা কিন্তু একে অপরের থেকে ভিন্ন, আলাদা। সেই সমস্ত শিশুকে, সেই সকল শিশুকে কি করা হবে? একই শ্রেণীকক্ষে একসাথে তারা শিক্ষা লাভের সুযোগ পাবে, এবং শিক্ষা গ্রহণে যাতে তারা পূর্ণ অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করা। সবাই যাতে শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষার সুযোগ দিতে হবে, সবাইকে শিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। তাহলে কিওয়ার্ড কি বললাম? সকল শিশু, সবার জন্য কিন্তু, যাই তাদের তারতম্য থাকুন, শারীরিক পার্থক্য রয়েছে, মানসিক থাকুক, ভাষাগত থাকুক, সামাজিক থাকুক, আর্থিক থাকুক, যে কোনো দিক থেকে ভিন্ন থাকুক না কেন, সকলকে একসাথে একই ছাদের নিচে বসিয়ে একই শ্রেণীকক্ষে একই সাথে তাদেরকে পাঠদান করা এবং তাদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। খুব ইম্পর্টেন্ট জিনিস, লেটেস্ট একটা ধারণা, খুব গুরুত্বপূর্ণ ধারণা। ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেডের ঠিক পরের ধাপ। Inclusive education is a process of addressing and responding to the diversity of needs of all learners. বারে বারে এই কথাটা কিন্তু তোমরা ঘুরে ঘুরে এই কথাটা পাবে, all learners, সবার জন্য। এইটা প্রশ্ন আছে যে ইনক্লুসিভ এডুকেশন কাদের জন্য? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের, প্রতিবন্ধী শিক্ষার্থীদের, যারা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়েছে তাদের জন্য, যেটাকে আমরা বলি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, নাকি সবার জন্য? ইনক্লুসিভ এডুকেশন সবার জন্য, নির্দিষ্ট কোনো শ্রেণীর কথা এখানে বলা হচ্ছে না, সবার জন্য ইনক্লুসিভ এডুকেশন প্রয়োজন, কারণ সবাইকে একসাথে পাঠদান করার কথা বলা হচ্ছে। ফলে এখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, আমরা হলিস্টিক অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, সামগ্রিক ধারণা দেখতে পাচ্ছি। সবার জন্য, বারে বারে এই কথাটা ঘুরে ঘুরে আসুক, সবার জন্য, সকল শিক্ষার্থীর জন্য, অল লার্নার্স। তাদের মধ্যে নিডস, ডাইভার্সিটি অফ নিডস রয়েছে, প্রয়োজনীয়তা বিভিন্ন রকম রয়েছে, তাদের চাহিদা বিভিন্ন রকম প্রত্যেকের, তাই না? এবং চেষ্টা করতে হবে তাদের যাতে পার্টিসিপেশনটা লার্নিং এর ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে এবং কমিউনিটিজ এর ক্ষেত্রে যাতে সেটা আরো ইনক্রিজ করে, তারা যেন আরো পার্টিসিপেট করে, অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে তাদের। যখন সবাইকে একসাথে তুমি সুযোগ দেবে, অটোমেটিক পার্টিসিপেশন ভালো হবে। দেখো আমাদের যে প্রেয়ার লাইন হয়, ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট কিভাবে কাজ করছে সেখানে দেখো। একটা প্রেয়ার লাইনের মধ্যে যারা ধরো 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, সবাই কি সমান? আমরা তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অনুযায়ী প্রথমেই বলবো সবাই আলাদা, এটা তো অস্বীকার করা নেই, প্রত্যেকের থেকে আলাদা। ফার্স্ট পয়েন্ট ওটাই পেলাম। এবার সেখানে আমি যদি ভাষাগত দিক থেকে বলি, কেউ বাংলা উচ্চারণ ভালো করতে পারে, কেউ করতে পারে না, কারো গলার স্বর ভালো, কারো ভালো নয়, কেউ সুরে গান গাইতে পারে, কেউ গাইতে পারে না, কেউ জোরে গায়, কেউ আস্তে গায়, হাজার রকম ব্যাপার রয়েছে তার মধ্যে। কিন্তু আমরা তো সবাইকে একসাথে প্রেয়ার লাইনে গান গাওয়ার সুযোগ দিচ্ছি। যখন সবাইকে একসাথে গান গাওয়ার সুযোগ দিচ্ছি, অটোমেটিক তাদের পার্টিসিপেশনটা বেড়ে যাচ্ছে, প্রত্যেকে চেষ্টা করছে যে যেটুকু পারে। কেউ হয়তো 4 লাইনে 3 লাইন জানে, 1 লাইন ভুলে গেছে, সেখানে তাতে চুপ করে থাকবে, ঠিক আছে, কিন্তু 3 লাইন গাওয়াতে চেষ্টা করছে অ্যাটলিস্ট। কিন্তু এই শিক্ষার্থীকে যদি একা তুমি ডায়াসে তুলে দিতে, যে বলতে প্রেয়ার লাইনে একটা গানটা গাও, গাইবে? কোনোদিন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাইবে না। যখন সবাইকে একসাথে বসিয়ে একসাথে পাঠদান করবে, অটোমেটিক তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা বেড়ে যাবে। লার্নিংটাই কিন্তু অ্যাক্টিভ
পার্টিসিপেশনের সংখ্যাটা লার্নারদের অনেক বেড়ে যাবে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে, কারণ সবাইকে তো একসাথে পাঠদান করা হচ্ছে। এটাই এর মূল বৈশিষ্ট্য, সবার জন্য, সকলকে নিয়ে, এই কথাগুলো বারে বারে আসবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল বৈশিষ্ট্য কি কি আছে? সকল শিক্ষার্থীর প্রতি ইতিবাচক মনোভাব, প্রথম কথা। ইনক্লুসিভ এডুকেশনের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মনোভাবটা হবে কিন্তু পজিটিভ, ইতিবাচক মনোভাব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোনো খারাপ কথা নয়, কিন্তু এটা একটা পজিটিভ ধারণা। হয়তো এর ফলে টিচারের পরিশ্রম অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু এটা খুব পজিটিভ ধারণা। প্রতিবন্ধকতা বা বৈচিত্র্যকে বাধা নয়, সুযোগ হিসেবে দেখা, খুব দামি কথা বলেছে। এই যে শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য রয়েছে, আগের ক্লাসে আমরা যখন আলোচনা করছিলাম ব্যক্তিগত বৈষম্য, সেখানে যে প্র্যাকটিস সেট করতে গিয়ে আমরা দেখেছিলাম প্রতি ক্ষেত্রে কিন্তু এই বৈষম্যকে এই বাধা হিসেবে দেখা কোথাও হয়নি, এই বৈচিত্র্য বা বৈষম্যকে বারে বারে সুযোগ হিসেবে দেখা হয়েছে। যত শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য বৈষম্য থাকবে, তত বৈচিত্র্যপূর্ণ ভাবে পাঠদান করা সম্ভব হবে শিক্ষক মহাশয়ের পক্ষে, তাই না? ফলে এটা কোনো বাধা নয় কিন্তু, যে আমার ক্লাসে একজন দৈহিক প্রতিবন্ধী শিক্ষার্থী আছে, আমি কি করে পাঠদান করব? আমার ক্লাসে ভাষাগত তারতম্য রয়েছে, সেরকম শিক্ষার্থী বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বুদ্ধিমান নয়, এক একটা এত স্টুডেন্ট রয়েছে যে একদম লো মেরিটের স্টুডেন্ট রয়েছে, কি করে পাঠদান করব? এইগুলো ভেবে তুমি কখনোই ভাববে না যেগুলো আমার কাছে বাধা স্বরূপ ক্লাসে। এবং এটাই ভাবতে হবে যে বিভিন্ন রকম শিক্ষার্থী রয়েছে, তার জন্য আমি বিভিন্ন রকম খাবারের উপকরণ রান্না করার সুযোগ পাচ্ছি। যদি সবার টেস্ট একই রকম হতো, আমি সারাদিন এক প্রকার রান্না করতাম। যেহেতু এখানে অনেক রকম সদস্য আছে এবং তারা বিভিন্ন রকম খেতে চাইছে, সেটাকে বাধা হিসেবে না দেখে সেটাকে অপরচুনিটি হিসেবে দেখো, যে আমি বিভিন্ন রকম ভাবে রান্না করার সুযোগ পাচ্ছি, বিভিন্ন রকম পদ্ধতি, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে, বিভিন্ন রকম টিচিং স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে পাঠদানের সুযোগ পাচ্ছি। ফলে এটা কোনোভাবেই কিন্তু বাধা নয়, এটা সুযোগ। যদিও তাদের মধ্যে পার্থক্য রয়েছে, বৈষম্য রয়েছে, তাও তারা একই শ্রেণীকক্ষে, দেখো এই একই, সকল, এগুলোর কিওয়ার্ড, একই শ্রেণীকক্ষে তারা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। তাদের মধ্যে পার্থক্য রয়েছে, সব দিক থেকে পার্থক্য রয়েছে, চাহিদা, আগ্রহ, শারীরিক, মানসিক, ভাষাগত, আর্থসামাজিক পরিকাঠামো দিক থেকে, সব দিক থেকে একে অপরের থেকে আলাদা, একে অপরের মধ্যে পার্থক্য বিদ্যমান। তা সত্ত্বেও তাদের সকলকে কিন্তু একই শ্রেণীকক্ষে পাঠদান করা হচ্ছে। প্রয়োজন ভিত্তিক সহযোগিতা এবং সুবিধা প্রদান করার সুযোগ রয়েছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। এখানে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী তাকে তুমি সহযোগিতা করতে পারবে, তার মতো করে পাঠদান করতে পারবে, তার মতো করে তাকে সুবিধা প্রদান করা হবে, সুবিধা ফেসিলিটি দিতে হবে, কারণ টিচারকে বলা হয় ফেসিলিটেটর। আমরা এই কথাটা অনেকবার শুনেছি। টিচারকে বলা হয় ফেসিলিটেটর, যিনি ফেসিলিটি প্রোভাইড করেন। তাহলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আমাকে সুবিধা প্রদান করতে হবে, যাতে করে তাদের লার্নিংটা ভালো হয়। টিচিং কি? টিচিং হচ্ছে দ্যাট প্রসেস হুইচ ফেসিলিটেটস লার্নিং। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথাই হবে শিশুদেরকে সহযোগিতা বা সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষাদান। কারণ প্রতিবন্ধকতা থাকবেই, বৈচিত্র্য রয়েছে, তাহলে তাদের মতো করে আমাকে কাস্টমাইজ করতে হবে পড়ানোটাকে। ইট ইজ ফুললি কাস্টমাইজেবল। পুরোপুরি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিকতার একটা ধারণা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পুরোপুরি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিকতার ধারণা বহন করে, পুরোপুরি শিক্ষার্থী কেন্দ্রিক। এবার এত বড় একটা প্রচেষ্টা, এত বড় একটা প্রকল্প একা একা কি সম্ভব? স্যার একা পাঠদান করলেই ক্লাসের মধ্যে হয়ে যাবে? কখনোই হবে না। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, একটা সম্মিলিত প্রচেষ্টা, একটা ইউনাইটেড একটা এফোর্ট দিলে তবেই কিন্তু এটা সফল হবে। শিক্ষক মহাশয় তো দায়িত্ব প্রধান পালন করবেন এটাকে সফল করার জন্য। পরিবার, তাদেরকেও তো সেই সাপোর্টটা দিতে হবে। তাদেরকেও তো সাহস করে ছেলেকে ওই নর্মাল স্কুলে পাঠাতে হবে আর ৫ জনের সাথে, স্বাভাবিক একটা পরিবেশে যাতে সে আসে, তাকে স্পেশাল স্কুলে না ভর্তি করে আর ৫টা ছেলের সাথে একটা সাধারণ স্কুলেই পাঠিয়ে দিতে হবে। সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা দরকার আছে, যে হ্যাঁ, হ্যাঁ সবাই একসাথে পাঠদান করুক, সবাইকে একসঙ্গে পাঠদান করা হোক, সবাই একসাথে শেখার সুযোগ পাক। এখানে কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না, ধর্মগত ভেদাভেদ থাকবে না। আমরা অতীতে অনেক গল্প শুনেছি যে ওরা নিচু জাতের, ওদেরকে স্কুলে পাঠদান করা যাবে না, ওদেরকে এই ক্লাসটা বসানো যাবে না।
ওদেরকে শিক্ষা স্তরের মধ্যে নিয়ে আসা যাবে না, এই ব্যাপারগুলো বর্তমানে নেই। এই জায়গায় সামাজিকভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে দূরত্বটা ঘুচিয়ে ফেলার। পরিবার সেই রকম সচেতন হবে, তাদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে। শিক্ষক মহাশয় হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বা ভূমিকা পালন করতে হবে এই জায়গাতে। তা না হলে হবে না। সবাইকে এক জায়গায় নিয়ে আসাটা এত সোজা কাজ কিন্তু নয়। ফলে অন্তর্ভুক্তমূলক শিক্ষা একটা কিন্তু পুরোপুরি একটা ইতিবাচক ধারণা, পজিটিভ কনসেপ্ট একটা। এখানে এই যে বৈচিত্র্য বা বৈষম্য রয়েছে শিক্ষার্থীদের মধ্যে, ভেদাভেদ রয়েছে, তারতম্য রয়েছে, এটাকে কখনোই বাধা হিসেবে না দেখে এটাকে সুযোগ হিসেবে আলোচনা করার কথা বলা হচ্ছে, দেখার কথা বলা হচ্ছে। বলা হয়েছে যদিও তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান তবুও তাদেরকে একই সাথে একই শ্রেণীকক্ষে পাঠদান করতে হবে। এবার দেখো যখন সবাইকে একসাথে তুমি বসিয়ে দেবে, একটা ক্লাসের মধ্যে টিচার তো পড়াচ্ছেনই, তার সাথে সাথে বলেছিলাম যে তার সহ যারা পাঠী তারাও কিন্তু অনেকটা অংশগ্রহণ করতে পারে শিক্ষা দানের ক্ষেত্রে। পিয়ার টিউটরিং শব্দটা আমরা বলেছি, পিয়ার লার্নিং শব্দটা আমরা বলেছি, আমরা গ্রুপ লার্নিং এর কথা বলেছি, আমরা বাডি টিউটরিং বাডি লার্নিং এর কথা আলোচনা করেছি, আমরা কোলাবোরেটিভ লার্নিং এর কথা আলোচনা করেছি, আমরা কোঅপারেটিভ লার্নিং এর কথা আলোচনা করেছি। সবগুলো ইনক্লুসিভ এডুকেশনের সাথে যায়। সব শব্দগুলো ইনক্লুসিভ এডুকেশনের সাথে যায়। যখনই সবাইকে তুমি একসাথে নিয়ে চলে আসবে, তখন তো পারস্পরিক সহযোগিতামূলক একটা মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠতে বাধ্য। তুমি যখন একটা গ্রুপে কাজ করবে, তোমার 10 জন মিলে একটা তোমাদের গ্রুপ করে দিলাম আজকে। যে স্কুলে এই কালচারাল প্রোগ্রাম হবে একটা, সামনে ধরো 15ই আগস্ট রয়েছে। যে তোমাদের 8 জন বা 10 জনকে নিয়ে টিম করে দিলাম, আমরা এটা 15ই আগস্টে স্কুলে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে চাইছি। তোমরা দায়িত্ব নিয়ে এটাকে সফল করো। এবার দেখো তোমাদের মধ্যে ভিন্নতা থাকবে, সবাই সব কাজ পারবে না। কেউ খুব সুন্দর আলপনা দিতে পারে, কেউ খুব সুন্দর স্টেজ ডেকোরেশন করতে পারে, কেউ বাজার থেকে মেটেরিয়ালটা কিনে আনতে পারে, কেউ আইডিয়া ভালো দিতে পারে, কেউ রঙের কম্বিনেশন ভালো বলতে পারে। হাজারটা ছেলেমেয়ের মধ্যে হাজার রকম প্রতিভা লুকিয়ে রয়েছে। যখন ইউনাইটেড ওয়েতে একটা গ্রুপে কাজ করবে, তখন একটা পারস্পরিক সহযোগিতামূলক মানসিকতা গড়ে উঠবে। কেউ বলছে আমি আঁকবো, কেউ বললো ঠিক আছে আমি রং টেনে দিচ্ছি, কেউ বললো আমি ডেকোরেশনটা স্টেজের করতে পারি, কেউ বললো ঠিক আছে আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি, কেউ বললো ঠিক আছে আমি ধরাধরিটা করে দিচ্ছি, আমি চেয়ার টুলটা বয়ে দিচ্ছি। একটা গ্রুপে দেখো সুন্দরভাবে একটা কাজ কিন্তু অ্যাক্টিভলি হয়ে যাবে। এটা টিম ওয়ার্ক, একটা গ্রুপ ওয়ার্ক। ইনক্লুসিভ এডুকেশন কিন্তু একটা গ্রুপ ওয়ার্ক। ধরা যাক একজন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে, কি সে শারীরিক প্রতিবন্ধকতা, হেঁটে যেতে পারে না। তার সহপাঠী যদি তাকে একটু ধরে ধরে নিয়ে যায়, একটু হেল্প করে দেয়, অনায়াসে সে নরমাল ক্লাসে পাঠদান করতে মানে শিক্ষা গ্রহণ করতে পারবে। তার মধ্যে দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা রয়েছে, বোর্ডে যেটা লেখা রয়েছে সে হয়তো দূর থেকে দেখতে পায় না। সহজ উপায়, তাকে শ্রেণীকক্ষে একটু সামনের সারিতে এসে বসার সুযোগ দাও। তার সহপাঠী তাকে যদি একটু বসতে দেয়, ঠিক আছে তুমি সামনের বেঞ্চে বসো, শিক্ষক মহাশয় যদি একটু সেই জায়গায় গাইড করেন, তাই না? তার সহপাঠী যদি তাকে সেই জায়গাটা ছেড়ে দেয়, ঠিক আছে তুমি সামনের বেঞ্চে বসো, আমি সেকেন্ড বেঞ্চে বসছি, আমি তো দেখতে পাচ্ছি, তুমি সামনে বসো। কি বোর্ডে কি লেখা রইলো দেখতে পেলো না, সে পাশের বন্ধু তাকে বলে দিল আচ্ছা স্যার এটা বোর্ডে লিখেছেন। এই ছোট্ট ছোট্ট হেল্প গুলো কিন্তু তাকে পুরো শিক্ষাটাকে কমপ্লিট করতে তার সাহায্য করবে। তার মানে আস্তে আস্তে করে তাদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা গড়ে উঠবে। আমার নিজের চোখে দেখা, ডিএলএড ট্রেনিং করেছে এক শিক্ষার্থী, পুরোপুরি অন্ধ, কানা ছেলের নাম পদ্মলোচন, কথাতেই আছে, ছেলেটার নাম সত্যি পদ্মলোচন ছিল, কিন্তু এই বলাই আছে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা হবেই, প্রকৃতির নিয়ম। তো সে যখন আসতো একজনের সাথে, তার মোটরসাইকেলে চেপে আসতো, তাকে ধরে নিয়ে আসতো। এবার ও কি করতো, ওই কেউ না কেউ বন্ধু ওকে মোটরসাইকেলে নামানোর পরে ও একটু হাতটা ধরে দিলেই হেঁটে হেঁটে সুন্দর যেতে পারবে, বা কারোর কাঁধে হাত রেখে সুন্দর চলে যাবে। প্রেয়ার লাইন করছে, কারোর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে সুন্দর প্রেয়ার লাইন করলো, গান করলো। ওই কারোর হাত ধরে ধরে কান ধরে ধরে চলে গেল ক্লাসরুমে, দেখতে পাচ্ছে না, কানে সব শুনছে। কাউকে জিজ্ঞেস করছে হ্যাঁ স্যার ওটা কি দেখালেন, কি বললেন, হ্যাঁ এরকম করে সুন্দর কিন্তু সে 2 বছর ধরে ডিগ্রিটা কিন্তু কমপ্লিট করে নিতে পারলো। এবং বন্ধু তার তৈরি হলো, খেলার মাঠেও সে পার্টিসিপেট করছে, সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে, সেও হাসি ঠাট্টা মজা, খেলাধুলা, টিফিন খাচ্ছে, গল্প করছে, সবই করছে সে নর্মাল আর 5টা শিশুর মতো। ইনক্লুসিভ এডুকেশনের এটা সুফল। যদি না হতো, সে কিন্তু একটা সমাজের একটা জায়গা মূল স্রোত থেকে সে কিন্তু আইসোলেটেড হয়ে যেত, তার মেলা মেশা সুযোগ কিছুই ছিল না। পরবর্তীকালে সমাজ জীবনেও এসে সে কিন্তু একাই থেকে যেত, তার মতো আর 5টা ওইরকম অন্ধ ছেলের সাথে যেত, তার বন্ধুত্ব গড়ে উঠতো, এর বাইরে সে আর জগৎটাকে চিনতো না। এটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন একটা বিরাট বড় পাওনা। তাহলে কি বলা হলো এখানে, না সমতার ভিত্তিতে শিক্ষা, সকলের জন্য সমান সুযোগ, এই কথাটা খুব দামি কথা। সকলের জন্য সমান সুযোগ দিতে হবে, কেউ যেন বঞ্চিত না হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলে দেওয়া হয়েছে
কোনো শিশুকে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। কি করা হয়েছে? যে সমস্ত প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া শিশু ছিল তাদেরকে নিয়ে চলে আসা হলো মূল ধারায়, অন্তর্ভুক্তি করে দেওয়া হলো। তার ইনক্লুসিভ এডুকেশনের একটা পার্ট তো ইন্টিগ্রেটেড এডুকেশন, ওটার সংক্ষিপ্ত রূপ, এটা তার বৃহত্তর রূপ। ফলে তাদেরকেও তো মূল ধারায় মূল স্রোতে নিয়ে চলে আসা হলো। আর অন্যদিকে যারা অনেকটা এগিয়ে গিয়েছিল তাদেরকেও একসাথে বসিয়ে দেওয়া হলো। কেন? না, শিক্ষা সবার মৌলিক অধিকার, এটা মাথায় রাখতে হবে। শিক্ষার অধিকার কিন্তু আমাদের মৌলিক একটা অধিকারের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইট। শিক্ষা অধিকার মৌলিক অধিকার, তাহলে শিক্ষা সবাইকে দিতে হবে। এবার একসাথে শিক্ষা সবাইকে দিতে হবে, এই কথাটাতে জোর দেওয়া হয়েছে। সবার জন্য শিক্ষা, এটা ছিল এই কথাটা। শিক্ষায় সকলের জন্য সমসুযোগ, এই কথাও ছিল। কিন্তু সমসুযোগ হবে কোথায়? তুমি যদি প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করো, আর একজন একটা নর্মাল স্কুলে পড়াশোনা করলো, একজন একটা নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করলো, সমসুযোগ কোথায় পেলো? তুমি বলবে আমিও তো পড়াচ্ছি, কিন্তু সে পড়ানোটাকে সমান হলো? কোথাও ইনফ্রাস্ট্রাকচার ভালো, কোথাও খারাপ, কোথাও ফ্যাকাল্টি ভালো, কোথাও ফ্যাকাল্টি খারাপ, কোথাও তাদের গ্রহণযোগ্যতা ভালো, কোথাও গ্রহণযোগ্যতা খারাপ, এই তফাৎ থাকবেই। তাহলে এক কাজ করো, একই ছাদের নিচে একই স্কুলে একই স্যারের কাছে সবাইকে ছেড়ে দাও, তাহলে তো সমান সুযোগের কথা বলতেই পারি আমরা। সকলের জন্য, গরিব ধনী বড়লোক, নর্মাল ছেলে মেধাবী ছেলে প্রতিবন্ধী ছেলে সবাই তো একই স্যারের কাছেই পড়ছে, একই ক্লাসে বসেই পড়ছে, একই সাথেই পড়ছে। এইটাকে বাস্তবায়ন করা হলো অনক্লুসিভ এডুকেশনের ধারণাটাকে নিয়ে। সমাজে সমতা ও সম্প্রীতি গড়ে তোলে, এটা খুব দামি কথা। সমাজে সবাই কিন্তু তাদের মধ্যেও মিল থাকছে। ওই যে স্কুল স্তর থেকে মিল শুরু হলো, বন্ধু হয়ে গেল একবার, এই বন্ধুত্ব কিন্তু কন্টিনিউ করবে থ্রু আউট দ্য হোল লাইফ। এছাড়াও কিছু আন্তর্জাতিক চুক্তি রয়েছে, কিছু আইন রয়েছে, সেই আইনগুলোর বাস্তবায়ন তো প্রয়োজন হয়, তার জন্য ইনক্লুসিভ এডুকেশন দরকার। দেখো, আমাদের যা কিছু সবগুলোই কিন্তু শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা আইন রয়েছে। কিছু আমাদের দেশের মধ্যে, কিছু দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সেগুলোর বাস্তবায়নের প্রয়োজনীয়তা হয়। তার জন্য নতুন করে পলিসি তৈরি করতে হয়। তার একটা পার্ট হিসেবে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বলতে পারি, তাই না? আমরা খানিক পরেই পাবো ইউনেস্কোর কথা, যেখানেও দেখবো এই ধারণা দেয়া হয়েছে, সেটা ডিটেলস একটু দেখবো আমরা। ফলে এই যে আন্তর্জাতিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকেও মান্যতা দেওয়া, তারও বাস্তবায়ন, তারও একটা বাস্তব উদাহরণ বলা যেতে পারে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা। এক কথায় সবার জন্য শিক্ষা ব্যবস্থা, শপিং মল কনসেপ্ট। এই দোকানে সিল্ক ভালো, ওই দোকানে তাঁত, সেসব এখন অতীত। কি বলা হয়েছিল? পাঁচতলা মল পুরোটাই শাড়ি। তাতে বিভিন্ন রকম শাড়ি থাকুক, কিন্তু পাঁচতলা মল পুরোটাই শাড়িই থাকবে, বিভিন্ন রকম শাড়ি থাকবে একই বিল্ডিং এ। তোমাকে একবার এই দোকান, একবার ও দোকান, একবার সে দোকান যেতে হবে না। একই বিল্ডিং এ একই ছাদের তলায় সমস্ত রকম পাবে। 200 থেকে 2 লাখ, 20 লাখ, যাই হোক, সব পাবে। সবার জন্য একটাই ছাদ, তার নিচে সমস্ত জিনিস রয়েছে। এখন এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এত দামি দামি, এত ভালো ভালো, এত আবেগতাড়িত কথা বললাম, এর বাস্তবায়ন কে ঘটাবে? সবটাই তো শিক্ষা করবে না। শিক্ষা তো একটা কনসেপ্ট মাত্র, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মাত্র। বাস্তবায়ন কার হাত ধরে হবে? শিক্ষক মহাশয়ের হাত ধরে হবে, যদি তিনি অবশ্যই সহানুভূতিশীল হন তবেই। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উপাদান যদি বলি, ভালো করে বুঝবে কথাটা, আমরা যদি বলি শিক্ষার প্রধান উপাদান কি, শিক্ষার প্রধান উপাদান কি, কি বলবে উত্তর? শিক্ষার্থী হবে। শিক্ষার্থী হবে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রধান দায়িত্বটা কে পালন করবে? শিক্ষক মহাশয়কে করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে শিক্ষক মহাশয়কে বিরাট গুরুত্ব আরোপ করা হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষক মহাশয় কিন্তু প্রধান দায়িত্ব পালন করবেন, ওনাকেই কিন্তু পুরোটা কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে এই দায়ভারটা। তার জন্য উনি কি করবেন? একটা সহযোগিতামূলক পরিবেশ রচনা করবেন, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে আলোচনা করতে পারে। মনে করে দেখো, আমরা শুরুর দিকে বলেছিলাম যে বর্তমান ক্লাসে 3 ধরনের ইন্টারেকশন বা মিথস্ক্রিয়া দেখা যায়। মনে পড়বে দেখো, 3 ধরনের ইন্টারেকশন বর্তমানে আমরা দেখতে পাই। 1 নম্বরে বলা হয়েছিল টিচার বলবে, স্টুডেন্ট শুনবে। 2 নম্বরে বলা হয়েছিল স্টুডেন্ট বলবে, টিচার শুনবেন। 3 নাম্বার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ইন্টারেকশন। তাহলে তোমাকে অ্যাজ এ টিচার
এমন একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশে শিশুরা একে অপরের সাথে কথা বলার সুযোগ পাবে, তবেই তো পিয়ার টিউটরিং হবে, তবেই তো পিয়ার লার্নিং হবে। যে বলছে পিয়ার টিউটরিং, যে শিখছে পিয়ার লার্নিং। যে পড়াচ্ছে বাডি টিউটরিং, যে পড়ছে বাডি লার্নিং, একই তো কথা। এই দিক থেকে টিচিং হলেই তো ওই দিক থেকে লার্নিং হবে। তাহলে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। ইনক্লুসিভ এডুকেশনের একটা অন্যতম স্তম্ভ হচ্ছে এই ইন্টারেকশনটা। কেন এটা এত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? কারণ টিচার তো একাই দায়িত্ব বহন করতে পারবেন না। একা টিচারের পক্ষে কোনোদিনই একটা ক্লাসকে শেখানো সম্ভব নয় যদি তার অন্যান্য সহপাঠীরা সাপোর্ট না করে। ঠিক আছে? অনেকজনকে দরকার এখানে। তবে গিয়ে হবে। দেখবে পরিবেশন যারা করে তারা তো পরিবেশন করছেই। ক্যাটারিং যারা করছে তারা তো পরিবেশন করছেই। তোমার পাশে যে খেতে বসেছে সেও কিন্তু অনেক সময় ক্যাটারিং এ হেল্প করে। কি করে? দাদা মাংসটা এদিকে নিয়ে আসুন, উনি একটু নেবেন। এটা বলেও কিন্তু হেল্প করেন। করে না, করে না? করে না হয় বললো যে আমাকেও ২ পিস দাও, সেটা আলাদা কথা। কিন্তু এটাও কিন্তু হেল্প করা, এটাও কিন্তু সাপোর্ট করা। বা সে কি খেতে চাইছে আরো, বা কোনটাতে তার আপত্তি রয়েছে খেতে, বা কোনটা একটু বেশি পরিমাণ নেবে বা কোনটা নেবে না। তার পাশে যে বসে রয়েছে সেও কিন্তু অনেক সময় হেল্প করে। ক্লাসের মধ্যে সহশিক্ষার্থীও কিন্তু অনেকটা হেল্প করে একটা শিশুকে শিখতে। তাই না? এবার প্রশিক্ষিত সহকারী কর্মী তো দরকারই। যারা আমরা বলছি সহশিক্ষক যারা রয়েছেন তাদেরও দরকার। অবশ্যই তারা প্রশিক্ষিত হবেন, ট্রেন্ড হবেন। সহশিক্ষকরা যদি প্রত্যেকে ট্রেন্ড হন সুবিধা হবে পরিচালনা করতে। একটা ভালো পাঠক্রম তো দরকারই, আমরা জানি পাঠক্রম ছাড়া তো হবে না, এগিয়ে যাওয়া যাবে না। উপযুক্ত পাঠদান কৌশলও নির্বাচন করতে হবে। প্রয়োজনে আমরা সহায়ক প্রযুক্তির আশ্রয় নেব, আইসিটির আশ্রয় নেব, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আশ্রয় নেব প্রয়োজনে, মানে প্রযুক্তির আশ্রয় নেব। বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য বিশেষ ব্যবস্থা আয়োজন করতে হবে। এই জায়গাতে একটা প্রশ্ন বিগত বছরে এসেছিল, কিরকম না, তোমার ক্লাসে একজন দৃষ্টিজনিত প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে, ভালো করে শুনবে কথা। তোমার ক্লাসে তোমার ক্লাসে কিছু বলবে প্রদীপ? প্রদীপ কিছু বলবে? বেশ। তোমার ক্লাসে একজন দৃষ্টিজনিত প্রতিবন্ধী শিশু বা শিক্ষার্থী রয়েছে। এখন দেখো, দৃষ্টিজনিত প্রতিবন্ধী মানে কিন্তু অন্ধ নয়, ভালো করে বুঝো। অন্ধ আলাদা কথা, আর প্রতিবন্ধী আলাদা কথা। প্রতিবন্ধকতা রয়েছে মানে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে দেখতে পায়, তারপরে আর দেখতে পায় না, এটাও তার প্রতিবন্ধকতা। সে নির্দিষ্ট কিছু রং দেখতে পায়, কিছু দেখতে পায় না, এটাও তার প্রতিবন্ধকতা। সে কম আলোয় স্পষ্ট দেখতে পায় না, এটাও তার প্রতিবন্ধকতা। দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা মানেই কিন্তু অন্ধ নয়। অন্ধ ব্লাইন্ড সেটা কিন্তু যে 100% দেখতে পায় না, সেটাকে ব্লাইন্ড বলি আমরা। তার বিভিন্ন ধাপ আছে। আমরা প্রতিবন্ধকতা বলছি মানে কিছু দৃষ্টিজনিত সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে, এটা আমরা বলতে পারি। সেক্ষেত্রে কি করা যেতে পারে? একটু ব্যবস্থা, একটু প্রয়োজনীয় ব্যবস্থা, একটু রুমটা যেন এয়ারি হয়, লাইট ভালো আসে, একটু তাকে প্রথম সারিতে একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা যদি করে দেওয়া হয়। একটু সে ভালো হাঁটাচলা করতে পারে না, সে হয়তো হাঁটা চলার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা রয়েছে, একটু যদি উঁচু উঁচু সিঁড়ি না করে একটু যদি স্ল্যাব, একটু র্যাম্পের মতো একটু স্ল্যাব করে দেওয়া হলো, তাহলে সে সুন্দরভাবে ওঠানামা করতে আর বসতে পারে। এই ছোট্ট ছোট্ট অ্যারেঞ্জমেন্ট গুলো একটু ক্লাসেই করে নিতে হবে। তার জন্য বিরাট কিছু খরচ বা বিরাট কিছু পরিকাঠামো গঠন, বিরাট কিছু দরকার হয় না। অল্প অল্প আয়োজন করলে অনেক কিছু করা যায়, এটাই বলা হচ্ছে। সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি, এটা খুব দরকার। মানে আরো যারা রয়ে গেলেন তাদেরকেও কিন্তু এই বিষয়ে সচেতন করতে হবে। সকলকে কিন্তু সচেতন হতে হবে, সেটা পরিবারের হোক, সমাজের হোক, অন্য সহশিক্ষকদের হোক, অন্য যারা সহপাঠী রয়েছে তার, সকলের মধ্যে এই বিষয়ে একটু সচেতনতা দরকার। ইনক্লুসিভ এডুকেশন জিনিসটা কি? এখন প্রচুর জায়গায় ইনক্লুসিভ এডুকেশন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ইনক্লুসিভ এডুকেশন বর্তমানে একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সমস্ত জায়গায় এই নিয়ে প্রচুর চর্চা হয়। এবং আমাদের যে নতুন যে জাতীয় শিক্ষানীতি হয়েছে, আমরা সকলে অবগত রয়েছি, 2020 সালে একটা আমাদের নতুন জাতীয় শিক্ষানীতির খসড়া তৈরি হয়েছে। সেখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন একটা আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা একদম লেটেস্ট টার্ম, ইনক্লুসিভ এডুকেশন।
দেখবে স্পেশাল বিএড তোমরা শুনেছো হয়তো অনেকে, স্পেশাল বিএড, স্পেশাল এডুকেটর, এসএসসি নিয়োগ করে, স্পেশাল টিচার নিয়োগ হয়। কোথায় নিয়োগ হয় তাদের? স্পেশাল স্কুলের জন্য নয় কিন্তু, একটা নর্মাল স্কুলেই যেখানে তুমি পড়াশোনা করেছো, যেখানে আর 5টা নর্মাল টিচার রয়েছে, সেই স্কুলেই কিন্তু একজন স্পেশাল টিচারকে দেওয়া হবে। কি জন্য? ওই স্পেশাল যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সে ট্রেনিং প্রাপ্ত। যারা স্পেশাল টিচার তারা তো নর্মাল ছেলে মেয়েকে তো পড়াতে পারবেই, তার সাথে স্পেশাল যারা চিলড্রেন থাকবে তাদের জন্য এক্সট্রা কি ট্রিটমেন্ট, এক্সট্রা কি কেয়ার নিতে পারে সেই বিষয়ে তারা একটু বেশি হলে এগিয়ে আছে, যেহেতু ট্রেনিং প্রাপ্ত। তাদেরকে বলা হচ্ছে স্পেশাল স্কুলে যেতে হবে না, আপনি নর্মাল স্কুলে রিক্রুটমেন্ট দেওয়া হবে, আপনাকে রিক্রুট করা হবে, সেখানে গিয়ে পাঠদান করুন। আর 5টা স্বাভাবিক ছেলের সাথে যখন আপনি দেখতে পাবেন একটা কোনো স্পেশাল নিডস এর চিলড্রেন, তাকে একটু স্পেশাল কেয়ার দিতে হবে ওই ক্লাসের মধ্যে, তার জন্য নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? এখন দেখো, এত সুবিধা স্যার বলছেন, সবই তো দেখছি সুবিধা, সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো ভোটে যেতাম সব দেবো একবার, মানে এমন দেবো মনে হচ্ছে যেন স্বর্গ হাতে দিয়ে দেবে। ইনক্লুসিভ এডুকেশনটা শুনে এরকম মনে হচ্ছে এত এত সুবিধা, এত কিছু, সত্যিই তো জগৎটা কত ভালো, এরকম করে পড়ালেই তো হয়, সবই তো সুন্দর সুন্দর হয়ে যাবে। না, বাধা কিছু থাকবেই, নিয়ম আছে, সিস্টেম আছে, তার বাধা আছে। বাধাগুলোই আমাদের পরীক্ষাতে বেশি আসে। কি বাধা? প্রথম হচ্ছে দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা, উদার মানসিকতা তো সবার মধ্যে থাকবে না। আমি এমনি ছেলেদেরকে পড়ালেও যা বেতন পাবো, তার মাঝে যদি 5টা এরকম ছেলে ঢুকে যায় তাহলেও সে একই বেতন পাবে, তাহলে আলাদা করে তাদের জন্য কেন বকবক করতে যাব? গার্জেন ভাবছে তাই তো, আমার ছেলে তো একটু পিছিয়ে পড়া, আর 5টা স্বাভাবিক ছেলের সাথে পাঠাবো, যদি না শিক্ষা গ্রহণ করতে পারে কেন পাঠাবো, ও তো আলাদা, ওদের সাথে মিশতে পারবে না। এই যে সর্বস্তরে একটা দৃষ্টিভঙ্গির একটা সংকীর্ণতা রয়ে গেছে, এটা একটা বিরাট বড় বাধা এখনো পর্যন্ত। আমরা যতই বলি আমরা সভ্য হয়েছি, আমরা যতই বলি আমরা মডার্ন হয়েছি, আমরা যতই বলি আমরা টেকনোলজিকে অ্যাডপ্ট করেছি, কোথাও গিয়ে এই সংকীর্ণতা থেকে এখনো কিন্তু দূর হতে পারিনি। প্রথম যেটা দরকার, দৃষ্টিভঙ্গি সংকীর্ণতা। বর্তমানে আমি একদম একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, আমি বারে বারে বলি বাস্তব উদাহরণ যে কোনো জিনিসের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। একটি ছেলেটি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। তো তার বাবা আজ থেকে বছর 5 আগের কথা বলছি, এসে আমার কাছে বললেন যে স্যার আপনার কথা শুনেছি, আপনাকে একটু আমাকে সহযোগিতা করতে হবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলিং প্রোগ্রামও করাই, তার পার্ট হিসেবে পরিচয় হয়েছিল ভদ্রলোকের সাথে, উনি খবর পেয়েছেন, এসেছেন, কথা বলছেন আমার সাথে। কি সমস্যা না বলুন না, আমার ছেলেকে আজকে স্কুল থেকে বের করে দিয়েছে, প্রাইমারি স্কুলে একটা ভর্তি হয়েছিল, স্কুল থেকে বের করে দিয়েছে যে এ ছেলে দ্বারা কিছু হবে না, মাথা মোটা ছেলে, গোবর আছে মাথায়, নিয়ে যান, একে দিয়ে পড়াশোনা হবে না। এবং ওইখানে স্কুলের টিচারের কাছে টিউশন দিয়েছিলেন, তিনি বলেছেন আমার টিউশন আর পড়াবো না, এইরকম গবেট ছেলেকে আমি রাখবো না, দূর করে দিন, নিয়ে যান। তো রীতিমতো আর 5জন শিক্ষার্থীর সামনে তাকে অপমান করে একদম গার্জেনকে ডেকে বের করে দেওয়া হয়েছে। ছেলে প্রচন্ড কাঁদছে, ছেলে মাও প্রচন্ড কাঁদছে, আমিও প্রচন্ড ভেঙে পড়েছি। সত্যি কি আমার ছেলে দ্বারা কিছু হবে না? আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা আপনার বাড়ি যাবো, আমার কলেজের পাশেই বাড়ি ওনার। কলেজ শেষে আমি বাড়ি গেলাম, ছেলেটির সাথে কথা বললাম, ছেলেটা একদম হেলদি চেহারা, দেখবে যারা একটু সাধারণত মেন্টালি রিটার্ডেড টাইপের হয় তারা কিন্তু একটু হেলদি হয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে যেটা হেলথের সাথে কানেক্টেড। মোটা সোটা হয়, আমরা বলি না মোটা বুদ্ধির মানুষ, তো তারা একটু ফিজিক্যালি কিন্তু মোটা হয়, আমি দেখেছি। মোটা সোটা একদম নাদুস নুদুস চেহারা ছেলে, বসে রয়েছে, আমি একটু গল্প টল্প তার সাথে করলাম। আমি তোকে জিজ্ঞেস করলাম, বাবা তুই তোর নাম লিখতে পারবি খাতায়? একটা সাদা কাগজ দিলাম, নাম লিখতে দিলাম। ও পুরো নামটা লিখতে পারেনি। আমার বললাম ইংরেজিতে লিখতে হবে না, তুমি বাংলাতেই লেখো। বাংলাতেও লিখতে পারলো না, পুরো নামটা লিখতে পারলো না, একদমই লিখতে পারলাম পুরো নামটা, একটু আঁকি বকি করার মতো করলো, নাম লিখতে পারলো না। সে দেখে ও বাবা তো আবার চোখ ছলো ছলো করে, দেখুন এই অবস্থা, তাহলে তো স্কুল থেকে বের করে দেবে স্যার। আমি ওনাকে বলেছিলাম যে ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি, আমাকে 2 মাস টাইম দিন, আমি ওকে নাম লেখা, বাবার নাম লেখা, মায়ের নাম লেখা, ঠিকানা, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, এগুলো আমি শিখিয়ে দিতে পারবো, কিন্তু আমার 2 মাস সময় লাগবে। বলছে পারবে আমার ছেলে, এগুলো পারবে, ও অন্তত একটু কাজ চালাটা শিখুক, যেন মানুষের সাথে কথা বলতে পারে, তারপর আমার দোকান আছে, আমি দোকানে বসিয়ে দেবো। ঠিক আছে, এটুকু পারবো আমি। তো সেই ছেলে এবছর মাধ্যমিক দেবে, এখন সে ক্লাস 10-এ পড়ে।
তাকে যদি তোমরা যদি কেউ যে বলে যে ব্যাংকে যাব, একটা এটিএম কার্ড হারিয়ে গেছে, আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে, সে বলবে আমাকে ঠিকানাটা বলে দাও, আমি লিখে দিচ্ছি। ইংলিশে অ্যাপ্লিকেশন ড্রাফটিং করে দেবে। তাকে যদি কোনো কোশ্চেন ব্যাংক দেওয়া হয়, সিন আনসিন সাথে সাথে করে দেবে। অঙ্ক করতে পারে, বিজ্ঞান পড়তে পারে, ইতিহাসের বড় বড় নোটস মুখস্থ করতে পারে, সুন্দর পড়াশোনা করেছে। ঠিক আছে, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। এবছর মাধ্যমিক দেবে ছেলে, এই মুহূর্তে ক্লাস 10-এ পড়েছে। আগামী পরশু থেকে ওদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আজও গিয়েছিলাম তার কাছে, একটু আগেই ওখান থেকে ফিরলাম, তাকে একটু সান্ত্বনা দিয়ে এলাম। পরীক্ষা আছে, ভেঙে পড়েছে। বাড়ির লোক যে যদি না পারে, আমি বললাম দুশ্চিন্তা করার কারণ নেই। তার সঙ্গে 0.5 ঘন্টা গল্প করে এলাম তার বাড়ি থেকে। কিছু না, ওর সাথে একটু যে গল্প করতে হয়, দুটো কথা বলতে হয়। ও ওর সার্কেলটা চাইছে, ওকে কেউ তো গুরুত্ব দিচ্ছে না। এই যে দৃষ্টিভঙ্গি সংকীর্ণতার জন্য সবাই ওকে ছিচি করছে, যা তো ওর সঙ্গে মিশবো না, কেউ বন্ধুত্ব করবে না, তো আমার ক্লাসে পড়াবো না, আমার টিউশনে তো ওর স্থান নেই। যত তুমি তাকে ঠেলে দেবে, সে কিন্তু আস্তে 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 গুটিয়ে 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 একটা সমাজের একটা কোণে চলে গেল একবারে। তাকে আর মেলে ধরতেই তুমি দিলে না সুযোগ। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে প্রথম। গ্রামারের জটিল পার্ট, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ, যেগুলো এমনি ছেলেরা করতে ভয় পায়, অনায়াসে করে দেয়। পারে কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা শিশুর মধ্যে সম্ভাবনা রয়েছে। তার শেখানোর পদ্ধতিটা হয়তো আলাদা। তুমি যা খেতে পছন্দ করো, অন্য কেউ অন্য কিছু খেতে পছন্দ করে। তুমি যেভাবে পোশাক পরতে পছন্দ করো, অন্য কেউ হয়তো অন্যরকম ভাবে পছন্দ করে। কিন্তু প্রত্যেকের নিজস্ব পছন্দ রয়েছে, প্রত্যেকের নিজস্ব সামর্থ্য রয়েছে, প্রত্যেকের নিজস্ব সম্ভাবনা রয়েছে। খুব সুন্দর গিটার বাজায়, এবছর বিষ্ণুপুর মেলায় সে রামানন্দ মঞ্চে গিটার পারফর্ম করেছে, সার্টিফিকেট পেয়েছে। তার মানে সম্ভাবনা রয়েছে। দেখো, প্রত্যেকটা শিশু কিন্তু পারে, কিন্তু তাকে যদি ঠেলে দেওয়া হয় অন্ধকারের দিকে, সে কিন্তু রয়ে যাবে। ফলে প্রথম আমাদের অন্তরায় যেটা, সেটা হচ্ছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। এটার থেকে বেরিয়ে আসতে হবে, প্রথম কাজ। একটু উদার মানসিকতার হতে হবে। এবং আমরা যারা টিচিং লাইনে রয়েছি, যারা টিচার হওয়ার স্বপ্ন দেখছি, তাদের ক্ষেত্রেও তো এই মানসিকতা একান্ত দরকার। তোমার একটু সামান্য উদার মানসিকতায় একজন হয়তো অনেকটা মেলে ধরতে পারে নিজেকে। পরিকাঠামো, এটা তো আমরা সবসময় বলি, পরিকাঠামো নেই, সরকার টাকা দিচ্ছে না, হুইল চেয়ার কিনবো কোথা থেকে, র্যাম বানাতে তো বলে দিলেন, র্যাম বানানোর খরচা কোথা থেকে আসবে, ক্লাসরুমটাকে একটু সুন্দরভাবে করা যাবে কি করে। দরকার, অবশ্যই পরিকাঠামোর অভাব রয়েছে, কিন্তু চেষ্টা করলে কম খরচেও কিন্তু অনেক প্রতিবন্ধকতাকে দূর করা যেতে পারে, কিন্তু অসুবিধা তো রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ সেভাবে হয় না। ইনক্লুসিভ এডুকেশনের উপরে এখনো সেভাবে প্রত্যেকটা স্কুলে যে কোর্স করানো হয় না। জেনারেলি কলেজ স্তরে এগুলো নিয়ে আমাদের প্রচুর আলোচনা হয়, আমাদের মতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়। স্কুল স্তরে যেটা দরকার, প্রাইমারি বা সেকেন্ডারি স্কুল স্তরে সেভাবে কিন্তু কোনো রিফ্রেশার কোর্স বা এই ধরনের আয়োজন কিন্তু এখনো সেভাবে হয় না। টিচারদের প্রশিক্ষণের অভাব রয়েছে। পাঠক্রম, সেখানে কিন্তু আলাদা করে যে কিছু নমনীয়তা দেখানো, তাদের জন্য কোনো জায়গা, সেটা কিন্তু সচরাচর থাকে না। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থায় নমনীয়তা আমরা দেখাই যে প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা 20 মিনিট সময় বরাদ্দ, এই নমনীয়তাটা রয়েছে। কিন্তু পাঠক্রমে সেরকম ভাবে আমরা নমনীয়তা দেখি না যে প্রতিবন্ধী শিশুদের জন্য এই অংশটা বাদ গেল, এত ইউনিট তাদের পড়তে হবে না, এরকম কিন্তু আমরা কোনো ফ্লেক্সিবিলিটি এখনো লক্ষ্য করিনি। পরীক্ষা ব্যবস্থায় লক্ষ্য করেছি 20 মিনিট তাদেরকে এক্সট্রা সময় দেওয়া হয়। হ্যাঁ, বা মাধ্যমিকে আমরা দেখেছিলাম যে ম্যাপ পয়েন্টিং এর পরিবর্তে হয়তো তাদেরকে একটা লিখিত প্রশ্ন দিয়ে দিল, প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা টাইম দিল। কিন্তু পাঠক্রমে সেভাবে এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি। আর পিতামাতার সচেতনতার অভাব তো রয়েইছে। ওনারা সবসময় ভাবছে যে আমার শিশু পারবে না, ওর মনের মধ্যে গেঁথে গেছে, পারবে না, এর দ্বারা কিছু হবে না। এটা দূর করতে হবে। এগুলো কিন্তু একটা বিরাট বড় বাধা। শিশুকে যদি স্কুলে না পাঠায়, তুমি লড়াই করবে কার সাথে? তুমি সুযোগ পাবেই না। তো তুমি যে বলছো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পাঠদান করাটা আমি একটা নিজেকে সৌভাগ্যবান মনে করবো, মনে করবে কিভাবে? তোমাকে গার্জেন পাঠালোই না তোমার স্কুলে, শিশুকে হবে না কোনো কিছু। ফলে এই একটা সচেতনতা গার্জেনদেরও কিন্তু দরকার আছে। ঠিক আছে, অ্যাজ এ টিচার কি কাজ করা যেতে পারে? অ্যাজ এ টিচার শিশুদের পার্থক্য গ্রহণে সাহায্য করে। তাদেরকে বলতে হবে বৈষম্য থাকবে, তফাৎ থাকবে, তারতম্য থাকবে, কিন্তু সকলকে আমাদেরকে মিলিয়ে মিশিয়ে সবাইকে একসাথে চলতে হবে। ওই বৈষম্যটাকে, ওই পার্থক্যটা আমাদেরকে গ্রহণ করতে হবে। ওই শিশুটাও কিন্তু আমাদেরই বন্ধু, আমাদেরকে ওকে নিয়েই চলতে হবে একসাথে। ও আমাদেরই বন্ধু, আমাদের মতোই। আর 5টা শিশুর মতো সেও একজন শিশু।
তুমি হয়তো ভালো দৌড়াতে পারে না, কেউ হয়তো ভালো গান গাইতে পারে না, কেউ হয়তো ভালো আঁকতে পারে না, কেউ হয়তো চোখে একটু কম দেখে, কেউ একটু কানে একটু কম শোনে, কেউ হয়তো একটু খড়িয়ে চলে, দেখবে কেউ খড়িয়ে চলছে অঙ্ক দুর্দান্ত করছে, কেউ চোখে ভালো দেখতে পাচ্ছে না গান সুন্দর করছে। কোনো একটা দিকে তো সম্ভাবনা রয়েছে। এটা মজার ব্যাপার, তোমাদেরকে বলি, মিল পাবে না কোনো অন্য কিছুর সাথে, কিন্তু আমার মনে হয়, ধরো আমাদের তো মোট 5টা ইন্দ্রিয়, আমি কথার কথা বলছি, প্রত্যেকটা ইন্দ্রিয়র ক্যাপাসিটি 2 করে, তার মানে আমাদের টোটাল হচ্ছে ক্যাপাসিটি 10। একক তো জানি না কি হবে। এবার দেখা গেল কারোর দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা রয়েছে, তার মানে সেক্ষেত্রে তার ইন্দ্রিয় 4টা কাজ করছে, কিন্তু ক্যাপাসিটি কিন্তু আমাদের প্রত্যেকেরই 10। এই ক্যাপাসিটি কিন্তু কম বেশি নেই কারোরই। সেক্ষেত্রে বাকি তার যে অর্গান গুলো থাকবে না, সেন্স গুলো, সেগুলো পরিমাণটা বেড়ে যাবে। এমনও হয় দেখবে যারা অন্ধ হয় তাদের টাচ সেন্সেশনটা খুব বেশি, খুব তীক্ষ্ণ, মানে টাচ করে করে সব বুঝে যাবে। আওয়াজ এত সুন্দর শুনতে পায়, কে পায়ের আওয়াজ শুনে বলে দেবে এটা কি করছে, মানে কোনো একটা আওয়াজ শুনে বলে দেবে। তার মানে কি আছে, এটা কিন্তু সেম। কোনো একটা কমে গেল মানে অন্য কোনো দিকে অ্যামাউন্টটা বেড়ে গেল, টোটালটা কিন্তু একই আছে। বলে একটা দিকে সম্ভাবনা কম মানে অন্য কোনো দিকে সম্ভাবনা বেশি। দৌড়াতে পারে না মানে ছবি আঁকতে খুব ভালো পারে, চোখে দেখতে পায় না গান কিন্তু খুব দারুণ গায়, কোনো একটা সম্ভাবনা তার বেশি আছে। টোটালটা কিন্তু আমাদের জন্য সকলের জন্য বরাদ্দ একই। ক্লিয়ার? বেশ, এটা আমার মনে হয়েছে, জানি না। উপযুক্ত শ্রেণীকক্ষ পরিবেশ সৃষ্টি করা, এটা দরকার, যে সে পরিবেশে শিশুরা নিজেদের মধ্যে যেন নিজেদের মেলার সুযোগ পায়। দেখো, শিশু যে একে অপরের সাথে ইন্টারেক্ট করবে সেই সুযোগটা তোমাকে তো করে দিতে হবে। সেই সুযোগটা যদি না পায়, সবার জন্য আলাদা আলাদা জায়গায় বসিয়ে দিলে, প্রথমেই বিভাজন করে দিলে, তাহলে ওরা সুযোগই পেল না। সুযোগ না পেলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে কোথা থেকে? তাদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতার তো প্রশ্নই আসছে না, তাই না? বিভিন্ন পাঠদানের কৌশল ব্যবহার করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। পাঠদানের কৌশল একই রকম হলে হবে না তো, বিভিন্ন শিশুর জন্য বিভিন্ন রকম করতে হবে। এটা ইনক্লুসিভ এডুকেশনের সাথে যায়, এই শব্দটা আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ তার মতো করে আমাকে প্ল্যান করতে হবে, কাস্টমাইজ যেটা বলে, কাস্টমারের মতো করে বানানো, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, এটার ব্যবস্থা করতে হবে। শিশুদের মতো করে শিক্ষাদান, মানে এটাই শিশু কেন্দ্রিকতার কথা বলছি। সহযোগিতামূলক শেখার পরিবেশ তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে একটা পরিবেশের কথা পেলাম না, একটা হচ্ছে উপযুক্ত শ্রেণীকক্ষের পরিবেশ সৃষ্টি করা। পরিবেশটা যদি ঠিকঠাক সৃষ্টি হয়ে যায়, এই শব্দটা একটু আলাদা দেখো, সহযোগিতামূলক শেখার পরিবেশ গঠন। এই সহযোগিতামূলক শেখাটা কে দেবে? এটাই হচ্ছে পিয়ার লার্নিং। শিশুরা অপর শিশুর কাছ থেকে, অপর সহপাঠীর কাছ থেকে শিখতে পারে, ঠিক আছে? ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু আইনের কথা বলা আছে। আরটি একটার কথা আমরা সকলেই জানি। আরটি একটা যেখানে বলা হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। সকলেই পাবে 6 থেকে 14, মানে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে 14 মানে? 14 মানে কোন ক্লাস? ক্লাস 8। 14 মানে 8, 13 মানে 7, 12 মানে 6, 11 মানে 5। এই যে স্তরটা, এটা হচ্ছে আপার প্রাইমারি। হলো 10, 9, 8, 7, 5, 6। এই কি হলো, 7-এর পর এখানে 6 হতো, এই 6 পর্যন্ত। তার মানে 4 ক্লাস। 9 বছর মানে 3 ক্লাস, 8 বছর মানে 2 ক্লাস, 7 বছর মানে 1 ক্লাস, আর 6 বছর মানে কোনটা? 1 এর আগে কোনটা? প্রাইমারি। এটা প্রি প্রাইমারি বলছি, প্রি প্রাইমারি যেটাকে বলছি। তার মানে ওই প্রি প্রাইমারি স্তর থেকে একদম আপার প্রাইমারি স্তর পর্যন্ত, প্রি প্রাইমারি, প্রাইমারি আর আপার প্রাইমারি, এই 3টে স্টেজের কথা বলা হচ্ছে হিসাবটা, তাই তো হলো? বেশ, কত সালে হয়েছিল? 2009, মনে রাখবো একটু। এটা পিডাব্লিউডি অ্যাক্ট। পিডাব্লিউডি পুরো নাম কি জানো?
জানো না? পিডব্লিউডি পুরো নাম কি জানো? সবাই জানো? স্যার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটা এরকম? চোখ কান যদি মানুষের খোলা থাকে, মানুষের যদি চোখ কান খোলা থাকে, তাহলে স্ক্রিনে লেখা রয়েছে, তবু দেখবো না। চোখ কান খোলা রাখবো। আমি স্ক্রিনটা স্ক্রল করে দেখিয়ে দিলাম ওই। হ্যাঁ, আমি স্ক্রিনটা স্ক্রল করে দেখিয়ে দিলাম, নামিয়ে দিলাম, তবু বলছে জানি না। পার্সন উইথ ডিসেবিলিটিস, পার্সন উইথ ডিসেবিলিটিস, যাদের মধ্যে ডিসেবিলিটিস রয়েছে, বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, সেই ব্যক্তিদের বলা হয়। যদিও শব্দটা বর্তমানে একটু অন্যরকম ভাবে ব্যবহার করা হয়, পার্সন উইথ ডিফারেন্টলি এবলড। এখন পিডব্লিউডির পুরো নামটা অন্যভাবে ব্যবহার করা হচ্ছে, পার্সন উইথ ডিফারেন্টলি এবলড। ডিসেবিলিটিস বলা হচ্ছে না, ডিফারেন্টলি এবলড। ওই যে বললাম, এইভাবে সক্ষম নেই, অন্যরকম ভাবে সক্ষম, অন্য কোনো দিকে তার সক্ষমতা রয়েছে, তাই না? বেশ, পরবর্তীকালে এই যে পিডব্লিউডি অ্যাক্টের কথা বলা হচ্ছে 1995 সালে যেটা হয়েছিল, এটাকে সংশোধন করে একটু পরিমার্জন করে 2016 সালে আরেকটা অ্যাক্ট বের হলো, যেটাকে বলা হচ্ছে আরপিডব্লিউডি অ্যাক্ট। মানে আরটা যোগ হলো, পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট ছিলই, তার সাথে আর যোগ হলো। আর মিনস রাইটস, আর মিনস রাইটস, অধিকার কিছু যোগ হয়ে গেল। দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, অর্থাৎ প্রতিবন্ধী যে ব্যক্তি রয়েছে তাদের অধিকার। এতদিন ছিল পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, এখানে তাদের কিছু অধিকার দেয়া হলো। এই যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে পিডব্লিউডি যে ছিল, সেটাতে আরো কিছু অধিকার যুক্ত হলো, এই আইনটাতে আরো সংশোধন করা হলো, পরিমার্জন করা হলো। এছাড়া এটা তো আমরা জানি 2020 সালে যেটা হলো 2020 এনইপি 2020, এখানেও বলা হয়েছে, তাই না? ফলে এই আইনগুলো এর সাথে সম্পর্কিত রয়েছে, আরটি, পিডব্লিউডি, আরপিডব্লিউডি আর এনইপি। এটা একটু মনে রাখবে যে 2016 যেটাকে বলা হচ্ছে, এটা গৃহীত হয়েছিল 14 ডিসেম্বর 2016, জাস্ট ইনফরমেশনের জন্য মনে রাখবে। আর কার্যকরী হয়েছিল কিন্তু 2017 সালে 19 এপ্রিল। আরপিডব্লিউডি যেটাকে বলা হচ্ছে, আর যেটা লেটেস্ট বলা হলো আইনটা, যেটা পরিমার্জিত রূপ, সেটা 14 ডিসেম্বর 2016 সালে এটা গৃহীত হয় এবং সেটা কার্যকরী হয়। গৃহীত ডেট আলাদা, কার্যকরী ডেট আলাদা, মানে আইনটা গৃহীত হয়েছে, সেটা কার্যকরী হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে কবে থেকে? 19 এপ্রিল 2017 থেকে। এর কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কি? প্রতিবন্ধী যে ব্যক্তি রয়েছে তাদের প্রতি যে বৈষম্যহীন এবং মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করা। বৈষম্য থাকবে না, সবাই এক হয়ে যাবে, তাদের অমর্যাদা অপমান এক ঘরে করে রাখা যাবে না। শিক্ষায় তাদেরকে সমান সুযোগ দেবো, তাদের একটা নির্দিষ্ট অধিকার থাকবে, তাই না? শিক্ষা লাভের সুযোগ পাবে, অবশ্যই কর্মসংস্থানের ক্ষেত্রেও তাদের গুরুত্ব থাকবে। দেখবে পিডব্লিউডি কোটা রাখা আছে, কিন্তু তাদেরকে দেওয়া হয় সুযোগ বর্তমানে, তাদের জন্য ব্যবস্থা রাখা আছে, তো কোনোদিন আর এগিয়ে আসতে পারবে না, ওরা সারা জীবন পিছিয়েই থাকবে। প্রতিবন্ধীদের বিভিন্ন সামাজিক অন্তর্ভুক্তি, এখন বিভিন্ন জায়গায় দেখবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সেখানে এই প্রতিবন্ধকতাকে নিয়ে কিন্তু এটাকে দেখানো অভিশাপ হিসেবে কখনোই দেখানো হয় না, এটাকে দেখানো হয় একজন সুযোগ, তুমি এক্সট্রা সুযোগ পেলে। তাহলে এক কথায় যদি বলি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? এটি একটি মানবিক, দেখো মানবিক দিক। কিন্তু কেন মানবিক দিক? কারণ সমস্ত শিশুকে, সমস্ত মানব শিশুকে তো একসাথে পাঠদান করা উচিত। তাদেরকে কেন আলাদা করবো, কেন বৈষম্য করবো, তাদের কেন দূরে ঠেলে রাখবো, তাদের মধ্যে কেন ভেদাভেদ করবো? বলে এটা একটা মানবিক আবেদন, তো সবাইকে নিয়ে চলো একসাথে। অবশ্যই এর মধ্যে একটা সামাজিক দিক রয়েছে এবং সবশেষে শিক্ষাগত দিক তো রয়েছে, যা প্রত্যেক শিশুকে তার নিজস্ব প্রেক্ষাপটে সম্মান করে। প্রত্যেকে তো নিজস্ব একটা আত্মসম্মান রয়েছে, প্রত্যেকে চায় সম্মানিত হতে, প্রত্যেকে চায় পরিচিতি লাভ করতে। তাহলে সেই শিশুটা কেন সুযোগ পাবে না? এবং উপযুক্ত সহায়তা যদি তাকে দেয়া যায়, একটু সাপোর্ট যদি দেয়া যায়, তাহলে তার শিক্ষার সুযোগটা কিন্তু নিশ্চিত করা যাবে, সেও শিক্ষা গ্রহণ করতে পারবে। এটি শুধু বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নয়, দেখো এইখানটা ভালো করে লাইনটা মনে রাখবে, কুলিয়ে ফেলবে না। এটি শুধু বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নয়, এটা সবার জন্য দরকার, যাতে করে একটি সমতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যায়। ইনক্লুসিভ এডুকেশন সবার জন্য, এটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নয়, ওটা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা, যেখানে সবার জন্য বলা হবে,
সেটা হয়ে যাবে ইনক্লুসিভ এডুকেশন। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, এগুলো একটু তোমরা পড়ে নেবে, এর মধ্যেই যুক্ত করা আছে, এগুলো অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, ইনক্লুসিভ এডুকেশনের বাংলা টার্ম ওটাই লেখা আছে, অন্তর্ভুক্ত শিক্ষার মূল উদ্দেশ্য কি, মূল লক্ষ্য কি, এই কথাগুলোই বলা আছে কিন্তু। এই যে ডান দিকে যে অপশনগুলো দেওয়া আছে না, এই ভাষাগুলো পরীক্ষার অপশনে পাবে। এই যে ডান দিকের উত্তর যেটা লেখা আছে, হেডিং দেওয়া আছে, এর যে ভাষাগুলো, এই ভাষাগুলো পরীক্ষার অপশনে পাবে, কোশ্চেনের অপশনে পাবে, ওই জন্য ভাষাগুলো একটু দেখে নেবে। আইইপিটা বললাম খুব গুরুত্বপূর্ণ, ইউডিএল এই শব্দটা একটু জেনে রাখতে হবে, ফুল ফর্ম মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় আমাদেরকে। ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। এনইপি 2020 কিসের উপর জোর দিয়েছে? অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। যেহেতু এনইপি 2020 নতুন না, যে কোনো পরীক্ষাতে, এই টেট পরীক্ষাতে তার থেকে প্রশ্ন থাকবে এনইপি 2020, মনে রাখবে। এনইপি ফুল ফর্মটা বলে দাও, কে জানো? এনইপি পুরো নাম কে পারবে? জানো তো সবাই? ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি যেটাকে আমরা বলি, জাতীয় শিক্ষানীতি, মাসুমা বলি না জাতীয় শিক্ষানীতি, সেটাই আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি। বলছি যে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা কি ফলপ্রসূ হয়েছে, মানে কার্যকরী? অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, চলছে তো। মানে? হুম, হুম, হুম। আচ্ছা এটাই লেটেস্ট এখন। তার জন্যই তো স্কুলগুলোতে স্পেশাল টিচার নিয়োগ থেকে শুরু করে, স্কুলগুলো দেখবে প্রত্যেকটা স্কুলে তোমরা লক্ষ্য করবে স্ল্যাব করে দেওয়া আছে, সিঁড়ি নেই, কিন্তু সিঁড়িগুলো থাকলেও বিকল্প একটা স্ল্যাব করে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা একদম বাস্তব উদাহরণ তোমরা দেখতে পাবে রেল স্টেশনে গেলে। রেল স্টেশনে দেখবে সিঁড়ির পাশে একটা স্ল্যাব দেওয়া রয়েছে, একটা হসপিটালে যাবে সিঁড়ির পাশে একটা স্ল্যাব দেওয়া রয়েছে। দেখবে প্রতিবন্ধীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা করা রয়েছে, সেখানে সিঁড়ি নিয়ে স্ল্যাবের ব্যবস্থা করা রয়েছে। প্রতিবন্ধকতার এই যে ব্যাপার, এটা কোনো অভিশাপ নয়, প্রতিবন্ধকতা মানে কোনো বাধা নয়, তাই না? বিকল্প, তারা একটু বিকল্প ব্যবস্থা চাইছে, ঠিক আছে? এই অর্থে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে যেগুলো কাজে লাগবে তোমাদের। কত সালে চালু হয়, অন্য একটা কত সালে হয়েছে। অন্তর্ভুক্ত শিক্ষায় মূল ভূমিকা কার, এটা শিশু করে দাও না, শিক্ষার্থী করে দেবে না, এটা কনফিউশন হয় এই জায়গাতে, আমি আগেও বলে দিলাম। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল ভূমিকা কার বা মূল উপাদান কে, মূল উপাদানের দায়িত্বে কে থাকছে? শিক্ষক মহাশয়, কিন্তু উনিই তো কার্যকরী করবেন, ওই জন্য ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটাতে। শিক্ষার মূল উপাদান সেটা আলাদা, এই প্রশ্নটা আলাদা, কিন্তু এগুলো একটু দেখে নেবে। ইনক্লুসিভ ক্লাসরুম কি, এটা একটা দেখবে এই প্রশ্নটা। স্পেশাল স্কুলের তুলনায় ইনক্লুসিভ স্কুলের কি বৈশিষ্ট্য রয়েছে? স্পেশাল স্কুলে শুধু স্পেশাল চাইল্ডরা পড়াশোনা করবে, যেটা ইন্টিগ্রেটেড এডুকেশনে আমরা দেখতে পেলাম, ওদেরকে নিয়ে চলে এলো মূল স্রোতে, স্পেশাল স্কুল থেকে তুলে নিয়ে চলে আসছে এখানে। ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু কি ইন্টিগ্রেটেড তো করা হচ্ছে, তার সাথে সকলের জন্য একটা উন্মুক্ত ব্যবস্থা থাকছে, সবার জন্য শিক্ষা ব্যবস্থা, সবার জন্য, সকলের জন্য, অল এডুকেশন ফর অল, এই অলটাকে মনে রাখতে হবে। ব্রেল পদ্ধতি পরে এটা দেবো, আলাদা করে বোঝাবো ব্রেল পদ্ধতি, প্রতিবন্ধকতা যখন পড়তে যাবো তখন দেখবো ব্রেল পদ্ধতি। ব্রেল পদ্ধতি মূলত দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা রয়েছে তাদের শেখানোর জন্য একটা পদ্ধতি, টাচ করে করে তারা পড়ে ব্রেল পদ্ধতি। ওই দেখবে ফুটকি ফুটকি, এটা কাগজে যদি তুমি এই মুহূর্তে পেনটা দিয়ে চেপে ধরো, কাগজের উল্টো পিঠটা দেখো একটু উঁচু হয়ে গেছে, শক্ত হয়ে উঁচু হয়ে গেছে, হাত দিলে তুমি বুঝতে পারবে উঠে আছে। ট্রেনে যদি কেউ দেখেছো, ভালো করে খেয়াল করেছো, প্রত্যেকটা সিটের সাথে ব্রেলিং করা থাকে, দেখবে ওই সিটের নাম্বার দেওয়া আছে না, উইন্ডো সাইড, মিডিল, এই সেই করে দেওয়া থাকে, 12, 13, 14, ঠিক পাঁচটা এবার ফুটকি 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 অনেকগুলো দেওয়া রয়েছে। কেউ যদি খেয়াল করেছো কথাটা মেলাতে পারবে, ওটা ব্রেলে করা থাকে, টাচ করলে সে বুঝতে পারবে এটা কত নম্বর সিট। ব্রেল পদ্ধতি ওখানে আমরা রেলের সিটে দেখতে পাবো, সিটের মাথায় যেখানে নাম্বারিং দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় ব্রেলিং পদ্ধতিতেই কিন্তু করা থাকে। ইউনেস্কো একটু আমাদের জানতে হবে, এক্ষেত্রে ইউনেস্কোটা লাগে কাজে আমাদের। বিদ্যালয়ে র্যাম্প তৈরি করা হয় কেন, একটা বাস্তব উদাহরণ ইনক্লুসিভ এডুকেশনের। কারণ এই যে প্রতিবন্ধী শিক্ষার্থী হয়তো সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, একটু যদি স্ল্যাব, র্যাম্প মানে ওই যে স্ল্যাবটা করা থাকে, ঢালু করে করা থাকে, বা যদি কেউ হুইল চেয়ার ব্যবহার করছে তার পক্ষে সুবিধা হবে, এই ব্যাপারগুলো থাকে।
ইউনেস্কোর পুরো নামটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সংক্ষেপে ইউনেস্কো বলি, ইউএনইএসসিও, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই পুরো নামটা একটু মনে রাখতে হবে আমাদের। ইউনেস্কো ইউনেস্কো বলে আমরা চিনি ভালো করেই, পুরো নামটা একটু মনে রাখবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 16ই নভেম্বর 1945। কত পুরনো ভাবো, ভারত স্বাধীন হয়নি তখনো। কার্যকর হয়েছিল 4 নভেম্বর 1946। ভারতের স্বাধীনতা লাভের আগে ইউনেস্কো কিন্তু কার্যকরী হয়ে গেছে। কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে। নামের মধ্যেই বলা আছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, তিনটে কথা। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, অন্য শব্দ দিয়ে দিলে কিন্তু হবে না। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, তিনটি কথা মনে রাখলে ইউনেস্কো হয়ে যাবে। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি রক্ষা করব, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করব। ঠিক আছে? ইউনিভার্সাল পিস এন্ড সিকিউরিটি। সদর দপ্তর কোথায় রয়েছে? প্যারিস, ফ্রান্স। প্যারিস আর ফ্রান্স একটাই জায়গা নাকি? আমি তো বিদেশ যাইনি, ওই জন্য জানি না ঠিক। কেউ বলতে পারে প্যারিস আর ফ্রান্স কি একই জায়গা? প্যারিসের মধ্যে ফ্রান্স আছে না, ফ্রান্সের মধ্যে প্যারিস আছে, কি ব্যাপারটা কি? ফ্রান্সের নাকি মধ্যেই আলাদা? প্যারিস আছে। ও ইতিহাসের লোক বলতে পারবে। অনির্বাণ না কে বললে? রশিদুল? হ্যাঁ স্যার, ফ্রান্সের মধ্যেই প্যারিস আছে, যেখানে আইফেল টাওয়ার রয়েছে। আচ্ছা আচ্ছা। যেমন আমরা বলি আর কি যে কলকাতা কমা পশ্চিমবঙ্গ আর কি, পশ্চিমবঙ্গে কলকাতা রয়েছে। যাই হোক, আমার এইসব জায়গায় যাওয়ার এখনো সৌভাগ্য হয়নি, যদি যাই তাহলে ডিটেলস বলতে পারবো, পরে ফিরে এসে বলবো। সদস্য সংখ্যা কতগুলো রয়েছে? বর্তমানে 193টি সদস্য রাষ্ট্র রয়েছে, আর 11টি সহযোগী সদস্য। ডিটেলস খুব বেশি লাগে না, জাস্ট ইনফরমেশন দু একটা জেনে রাখবে তাহলেই হবে। আর এর কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো একটু পড়ে নেবে। যেমন এডুকেশন ফর অল, এটা নিয়ে কাজ করছে। এটা করতে গিয়ে আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথাটা পেলাম, ইউনেস্কোর কথাটা পেলাম এই জায়গাতে। এছাড়াও বিভিন্ন রকম তাদের বিজ্ঞান নিয়ে তো কাজ থাকবেই, আগেই সংজ্ঞাতেই বলা আছে। সংস্কৃতি নিয়ে তাদের কাজ থাকবেই। মূল হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, এই তিনটে জিনিস নিয়ে ওরা কাজ করে। এছাড়াও সাংবাদিকদের যে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার রয়েছে সে নিয়ে কথা বলে। বর্তমানে ইউনেস্কো এটা নিয়ে খুব ভালো কথা বলছে, তথ্য প্রযুক্তি নিয়ে, আইসিটি যে প্রয়োগের কথা। বর্তমানে দুটো টার্ম না শিক্ষার ক্ষেত্রে খুব বেশি চলছে, একটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, একটা হচ্ছে আইসিটি। ভয়ানক ভাবে এই দুটো জিনিসকেই গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। একদিকে ইনক্লুসিভ এডুকেশন, অন্যদিকে আইসিটি, দুটো জিনিসই খুব গুরুত্ব পেয়েছে। সমস্ত স্কুলকে বলা হয়েছে আইসিটি এনাবেল করতে। একটা সময় যখন অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা পেয়েছিলাম, এখানে সমস্ত স্কুলে স্কুলে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। ঠিক সেরকম খুব তাড়াতাড়ির মধ্যে আমরা দেখতে পাবো সমস্ত স্কুলে কিন্তু আইসিটি এনাবেল করতেই হবে। মানে মিনিমাম কম্পিউটার নেই এমন কোনো স্কুল থাকবে না যে একটা দুটো কম্পিউটার নেই একটা স্কুলে, এমনটা কোথাও হবে না। সমস্ত স্কুলে কিন্তু হয়ে গেছে, প্রাইমারি সেকশনে হয়ে গেছে। এবার মানে অফিসিয়াল পারপাস হয়ে গেছে এবং শিক্ষার্থীদের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো বেসিক জায়গায় দাঁড়িয়ে গেছে, আইসিটি এনাবেল করতেই হবে। ঠিক আছে? এই সব নিয়ে আমাদের আজকের ইনক্লুসিভ এডুকেশন। তার মানে এক কথায় যদি বলি, ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সবার জন্য শিক্ষা, যেখানে শুধু প্রতিবন্ধী নয়, সমস্ত শিক্ষার্থীকে একসাথে নিয়ে একসাথে পাঠদান করার যে প্রক্রিয়া, সেটাই সহজ কথাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এটা একটা সাম্প্রতিক শব্দ। ইন্টিগ্রেটেড এডুকেশনের সাথে এর একটা বেসিক পার্থক্য হচ্ছে, ইন্টিগ্রেটেড এডুকেশন প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতে আনার কথা বলা হয়েছিল, ইনক্লুসিভ বলছে সবার জন্য, সবাইকে একসাথে বসিয়ে পাঠদান করো। ফলে একটু ব্যাপক বা বিস্তৃত ধারণা পেয়েছি ইন্টিগ্রেটেড থেকে। ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন আছে তোমাদের? কোনো প্রশ্ন?